Hello viewers, how are you? I think you are fine by the grace of Almighty, and I am also fine by the grace of Almighty Allah. And you know me very well that I am Sultan Ahmed Joy. I am a lecturer from 36 BCS, Department of English, Government Edward College, Pabna. And now I would like to discuss a very famous poem written by Seamus Heaney, and the poem name is Death of a Naturalist. Well, so before starting this lecture, the poem, I would like to introduce with him. Who was he? Actually, have a look. So for your better understanding, I am using Bengali. So the full name of Seamus Heaney is Seamus Justin Heaney. তিনি ওয়াজ অ্যান আইরিশ পোয়েট, তিনি একজন আইরিশ কবি ছিলেন, অর্থাৎ আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন। একই সঙ্গে তিনি একজন প্লে রাইট ছিলেন, নাট্যকার এবং ট্রান্সলেটরও ছিলেন, অনুবাদক ছিলেন। তাহলে এবং হি ওয়াজ এ প্রফেসর, এবং একজন প্রফেসর ছিলেন তিনি। 1995 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারে, এবং তার প্রথম ভলিউম কবিতা গ্রন্থ যেটা বের হয়েছিল সেটার নামই কিন্তু ডেথ অফ এ ন্যাচারালিস্ট। এই নামেই কিন্তু সেটা বের হয়েছিল, এবং এটাই ছিল তার মেজর ফার্স্ট পাবলিশড ভলিউম। এবং সে জন্মগ্রহণ করেছিল 13 এপ্রিল 1939 ইউনাইটেড কিংডম, এবং মারা গিয়েছিল অগাস্ট 30, 2013 অ্যাট দ্য এজ অফ 74 বছর বয়সে। এবং এই কবিতাটা কিন্তু পাবলিশ হয়েছিল 1966 সালে। এবং হিনি তিনি কিন্তু কি জন্য লিখেছিলেন এই কবিতা? টু রিমেম্বার হিজ চাইল্ডহুড লাভ, ছোটবেলার যে তার ভালোবাসা, কিসের প্রতি? অফ নেচারের প্রতি তার ছোটবেলার ভালোবাসা। এবং সেই ছোটবেলার ভালোবাসাটাই সেটা কিভাবে ধীরে ধীরে একটা পরিণত এক্সপিরিয়েন্সড রূপ নিল, ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স, সেই উইলিয়াম ব্লেকের মতো। ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্স মানুষ যখন বড় হয়, সেটাই এখানে দেখানো হয়েছে যে শো হাউ গ্রোয়িং আপ চেঞ্জেস ইনোসেন্স ইন্টু অ্যাওয়ারনেস মিক্সিং উইথ ওয়ান্ডার উইথ ফিয়ার, অর্থাৎ ইনোসেন্সটা কিভাবে অ্যাওয়ারনেস এবং এক্সপিরিয়েন্স রূপ নিল। তো এই কবিতাটা আসলে দুইটা স্ট্যান্ডাতে বিভক্ত। প্রথম স্ট্যান্ডাতে প্রথম স্তবকে কবি তার জীবনের শৈশবের যে একটা নিষ্পাপ অভিজ্ঞতা তিনি সেটা বর্ণনা করেছেন, অর্থাৎ প্রকৃতির প্রতি তার যে ছোটবেলার যে মুগ্ধতা, তিনি ছোটবেলায় ব্যাঙের ডিম সংগ্রহ করতেন, তারপরে কৌতূহল ভরা দৃষ্টিতে সেই ব্যাঙের জীবন চক্র দেখতেন, যে ব্যাঙ ছোট থেকে কিভাবে ব্যাঙেচে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এই স্তবকে পরিবেশটা অত্যন্ত জীবন্ত এবং বিভিন্ন গন্ধে শব্দে ভরপুর থাকে। কিন্তু পরের স্ট্যান্ডাতে কি হয়, সেটা ভয়ের একটা পরিবেশে, যা সম্পূর্ণ বিপরীত প্রথম স্ট্যান্ডা, সম্পূর্ণ ভয়ের একটা পরিবেশ ক্রিয়েট করা হয়। অর্থাৎ সেখানে দেখানো হয় যে সে অনেক বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, তার এই সেই ছোটবেলার যে জিনিস ভালো লাগতো সেটা এখন তার গন্ধ লাগছে, সেটা এখন তার বিভিন্ন খসখস খটখট শব্দ লাগছে, তার কানের কাছে বাজছে, সেটা এখন আর তার ভালো লাগছে না। অর্থাৎ এটি আসলে একটা তার যে শিশু মন, সেই শিশু মন থেকে প্রাপ্তবয়স্ক বাস্তবতার দিকের যে যাত্রা, অর্থাৎ সেটাই এখানে তুলে ধরেছে। তাহলে এখানে ডেথ অফ এ ন্যাচারালিস্ট এর অর্থ কি? যে একজন প্রকৃতি প্রেমীর মৃত্যু। এই মৃত্যু কিন্তু ফিজিক্যাল মৃত্যু না, ফিজিক্যাল ডেথ না, এটা হচ্ছে তার মনের মৃত্যু, তার ভিতরের সত্তার মৃত্যু। এই জন্য এটাকে বলা হচ্ছে যে দ্য ডেথ অফ এ ন্যাচারালিস্ট। আগে যে জিনিস তার শিশু মন ছিল, সেই শিশু মন প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা ছিল, তার মৃত্যু ঘটেছে, সে এখন সেই প্রকৃতিকে আর ভালোবাসছে না। অর্থাৎ এই কবিতায় তিনি দেখিয়েছেন যে কিভাবে শিশুর কৌতূহল, বিস্ময়, আনন্দ, এটা কিভাবে ধীরে ধীরে বদলে যায় কিসে? ভয়ে, ঘৃণায় এবং একটা পরিণত উপলব্ধিতে। তো এটাই ছিল কবিতার মূল বিষয়বস্তু। তো চলো আমরা কবিতার লাইন বাই লাইন শুরু করি। ওকে, সো ফার্স্ট লাইনে বলা হচ্ছে অল ইয়ার দ্য ফ্ল্যাক্স ড্যাম ফেস্টার্ড ইন দ্য হার্ট অফ দ্য টাউনল্যান্ড। তাহলে অল ইয়ার দ্য ফ্ল্যাক্স, সারা বছর ব্যাপী ফ্ল্যাক্স মানে কি? ফ্ল্যাক্স মানে হচ্ছে শোন, যে শোন থাকে, যে এটাকে বলা হয় ফ্ল্যাক্স। এটা যখন জলাভূমিতে থাকে তখন একটা পচে দুর্গন্ধ সৃষ্টি হয়, এটা বীজও তৈরি হয়, এটা তো শুকনো, তো জলাভূমিতে এরকম পড়ে থাকে। তো সেটার কথা বলা হচ্ছে অল দ্য ইয়ার, যে পুরো সারা বছর। ফ্ল্যাক্স
ফ্ল্যাক্স ড্যাম মানে তো আসলে বাঁধ। ফ্ল্যাক্স ড্যাম বলতে বোঝানো হচ্ছে যে এই যে শনে ডুবে থাকা যে ডোবা, এই ডোবা বা জলাশয়, শনে ডুবে থাকা জলাশয়, এটা পুরো বছর ব্যাপী ফেস্টার মানে হচ্ছে পচানো বা দূষিত। তাহলে পুরো বছর ব্যাপী শন ডোবাটা পচে উঠত কোথায়? ইন দ্য হার্ট অব দ্য টাউনল্যান্ড, একেবারে মাঝখানে। হার্ট অব দ্য টাউনল্যান্ড মানে একদম গ্রামের মাঝখানে, হ্যাঁ, সেখানে। গ্রিন অ্যান্ড হেভি হেডেড ফ্ল্যাক্স হ্যাড রটেড দেয়ার, আর সেখানে রট মানে তো পচে যাওয়া, তাহলে সেখানে ফ্ল্যাক্সগুলো পচে থাকতো কিভাবে? যে সেগুলো সবুজ গ্রিন অ্যান্ড হেভি হেডেড, ভারী মাথাওয়ালা, সবুজ এবং ভারী মাথাওয়ালা সেই সোনগুলো হ্যাড রটেড দেয়ার, সেখানে পচে থাকতো। ওয়েটেড ডাউন বাই দ্য হিউজ সর্টস, আর সেখানে কি থাকতো? ওজন দেওয়া থাকতো। ওয়েট মানে চাপা দেওয়া, ওয়েটেড ডাউন বাই চাপা দেওয়া থাকতো কি দিয়ে? বাই হিউজ সর্টস, বড় বড় মাটির দলা দিয়ে বা ঘাস দিয়ে। তাহলে মাটির যে মানে চাংড়ে চাপে পড়ে যায় যেটা, সেটাকে বলা হচ্ছে ওয়েটেড ডাউন বাই হিউজ সর্টস। দেখে আসি আমরা, এই যে এইটাকে বলা হচ্ছে সর্ডিং, অর্থাৎ ঘাসের উপর যে কোনো কিছুর উপর যে একটা ঘাসের প্রলেপ দেওয়া, মাটির প্রলেপ দেওয়া আস্তরণ দিয়ে, সেটাকে বলা হচ্ছে সর্টস। তাহলে বড় মাটির দলা দিয়ে সেই সন চাপাটা এরকম চাপা পড়ে থাকতো। ডেইলি ইট সোয়েল্টার্ড ইন দ্য পানিশিং সান, আর প্রতিদিন এটা সোয়েল্টার্ড হইতো। সোয়েল্টার্ড মানে কি? একেবারে ঘরমুক্ত হয়ে যাওয়া, একদম সিদ্ধ হয়ে যাওয়া, অর্থাৎ একদম এটা একেবারে সেদ্ধ হয়ে থাকতো পানির গরমে। কিসের গরমে? পানিশিং সান, অর্থাৎ প্রখর রৌদ্রে, অর্থাৎ রোজ প্রতিদিন এটা সিদ্ধ হয়ে যেত, একেবারে টন গনগনে রোদে এটা সিদ্ধ হয়ে থাকতো। কোনটা? ওই যে সেই শন গাছগুলো যেখানে পচে থাকে ডোবার মধ্যে, সেটা আবার রৌদ্রের কি হতো? রৌদ্রে একেবারে সেদ্ধ হয়ে গনগন করতো। বাবলস গার্গল ডেলিকেটলি, আর বাবলস তো সেখান থেকে বুদবুদ উঠতো, অর্থাৎ গ্যাস জন্মে যাইতো পচা ডোবায়। একটা জিনিস পচে থাকলে, ঘাস লতা পাতা এগুলো পচে থাকলে তো বুদবুদ তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়, মিথেন গ্যাস বের হয়। এই জন্য এসে বুদবুদ। গার্গল মানে কলকুচি করা, এই যে আমরা যে গালের মধ্যে বিভিন্ন পানি নিয়ে ঘর শব্দ করি, সেটাকে বলা হয় গার্গল। এই যে এটাকে বলা হচ্ছে গার্গল, কুলকুচি করা। এখানে বলা হচ্ছে বাবলস গার্গল ডেলিকেটলি, অর্থাৎ সেই বুদবুদ উঠতো কিভাবে? আলতো ভাবে। ডেলিকেটলি মানে আলতো ভাবে, সুকৌশলে, হ্যাঁ। বুদবুদ উঠতো আলতো ভাবে, গড়গড়ায়। ব্লু বোটলস উফ এ স্ট্রং গজ অফ সাউন্ড অ্যারাউন্ড দ্য স্মেল, আর ব্লু বোটলস গুলো কি করতো? সেই ব্লু বোটলস হচ্ছে নীল রঙের যে মাছির দল, এটা ব্লু বোটলস হচ্ছে নীল রঙের মাছি, সেই মাছির দলকে বলা হয় ব্লু বোটলস। এই যে আমরা দেখে আসি ব্লু বোটলস, এই যে এটাকে বলা হয় ব্লু বোটলস, নীল রঙের মাছি। তো এই নীল রঙের মাছির দল কি করতো? উফ এ স্ট্রং গজ অফ সাউন্ড অ্যারাউন্ড দ্য স্মেল, তারা সেই সাউন্ড অ্যারাউন্ড দ্য স্মেল, এই ব্লু বোটলস গুলো হচ্ছে সাউন্ড অ্যারাউন্ড দ্য স্মেল, এই গন্ধের চারপাশে শব্দের এক ঘন জাল বুনতো। এটা উইভ মানে বোনা, উইভ থেকে স্ট্রং গজ, একটা গজ মানে তো আমরা জানি যে পাতলা কাপড়ের যে জালের মতো, যেমন কোথাও কেটে গেলে যে আমরা ব্যান্ডেজ করি, অর্থাৎ সেটা বলেছে এটা জালের মতো। অর্থাৎ সেই ব্লু বোটলস নীল প্রজাপতি পাখি কি করতো? গন্ধের চারপাশে শব্দের এক ঘন জাল বুনতো, অর্থাৎ সেখানে মৌমাছি বলছে, সেখানে গন্ধ পোকামাকড়ের মানে সেখানে ভিড় করতো সেই গন্ধের মতো, যেহেতু সেটা পচা ডোবা। দেয়ার ওয়ার ড্রাগন ফ্লাইস, সেখানে ড্রাগন ফ্লাইস গুলো থাকতো। ড্রাগন ফ্লাইস ছিল হচ্ছে ফড়িং। ড্রাগন ফ্লাইস গুলো আমরা দেখে আসি, এই যে এটাকে বলা হচ্ছে ড্রাগন ফ্লাইস, এটা অর্থ ফড়িং। তাহলে বাটারফ্লাই মানে কি? বোটল ফ্লাইস তো সেখানে ছিল, এই যেখানে আমরা বোটল ফ্লাইস পাইলাম, আবার এখানে সেই গন্ধের চারপাশে ড্রাগন ফ্লাইস অর্থাৎ ফড়িংও থাকতো, সেখানে ছিল ফড়িং। স্পটেড বাটারফ্লাইস, আবার ছিটছিটে যে প্রজাপতি, বিভিন্ন রং বেরঙের প্রজাপতি, সেখানে সেই গন্ধের চারপাশে আশ্রয় নিত। বাট বেস্ট অফ অল ওয়াজ দ্য ওয়ার্ম থিক স্লবার অফ ফ্রক্সপন, কিন্তু এত কিছু যে ওটার ওই
ওই পচা ডোবার সনের যে গন্ধ, এটার মধ্যে অনেক পোকামাকড় থাকতো, কিন্তু সবচেয়ে সেরা ছিল কোনটা? বাট দ্য বেস্ট অফ অল, সবচেয়ে সেরা ছিল দ্য ওয়ার্ম, সেই গরম, থিক, ঘন স্লবার। স্লবার মানে থকথকে, বা আমরা বলতে পারি যে পিচ্ছিল, অফ ফ্রগ স্পন, পিচ্ছিল টাইপের ব্যাঙের ডিম। এটাকে বলা হচ্ছে ফ্রগ স্পন। এই যে ফ্রগ স্পন ব্যাঙের ডিম আমরা দেখি, এই যে এটা হলো থকথকে, একেবারে পিচ্ছিল, আঠালো জাতীয়, এই জন্য এটাকে বলে স্লবার। দিস ইজ এ ফ্রগ স্পন। তাহলে সেখানে অনেক ধরনের পোকামাকড় থাকতো, কিন্তু সবচেয়ে বেস্ট ছিল হচ্ছে সেই গরম, ঘন, তারপরে পিচ্ছিল যে ব্যাঙের ডিম। সেটা কি করতো? দ্যাট, যেটা গ্রিউ লাইক ক্লটেড ওয়াটার, যেটা জমে থাকা জলের মতো। এই ক্লটেড ওয়াটার মানে হচ্ছে জমে থাকা জল, যে জল এক জায়গায় আবদ্ধ জল, আবদ্ধ পানি, জলাশয়, সেটাকে ক্লটেড ওয়াটার বলে। সেই ক্লটেড ওয়াটারের মতো এটা কি হইতো? বাড়তো, বড় হইতো, ধীরে ধীরে বড় হইতো। ফ্রগ স্পন থেকে ব্যাঙাচি, ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যান, একটা লাইফ সাইকেল অফ এ ফ্রগস। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু, আমরা ছোটবেলায় এটা কিন্তু স্টুডেন্টরা আমরা পড়তে বাধ্য হতাম একটা ব্যাঙের জীবনচক্র পড়ার জন্য। এবং সেই ব্যাঙকে আমরা সিজার করা লাগতো অনেক সময় সায়েন্সে, যে পেট কেটে সেখানে নাড়ি ভুড়ি আলাদা আলাদা করে দেখানো লাগতো। আবার মাকড়, তেলাপোকা, এদেরও করা লাগতো। তো যাই হোক, তো সেই কি করতো যে এই যে ব্যাঙের ডিম যেটা জমে থাকা জলের মতো বাড়তে থাকতো, কোথায়? ইন দ্য শেড অফ দ্য ব্যাঙ্কস, পাড়ের ছায়। ব্যাঙ্ক মানে হচ্ছে পাড়, আর শেড মানে ছায়া। ওই পাড়ের ছায় এটা ধীরে ধীরে বড় হতে থাকতো। হিয়ার এভরি স্প্রিং আই উড ফিল জ্যাম পটফুলস অফ দ্য জেলিড। আর এভরি স্প্রিং, প্রতি বসন্তেই আমি কি করতাম? এখানে প্রতি বসন্তেই আই উড ফিল জ্যাম পটফুলস, আমি জ্যামের বয়াম নিতাম। জ্যাম হচ্ছে ওই যে জ্যাম, জিলি, আচার থাকে সেইগুলা। সেই জ্যামের বয়াম কি করতাম? ভরে নিতাম। কি দিয়ে? সেই অফ দ্য জেলি স্পেক্স টু র্যান্স অন উইন্ডো সিলস এট হোম। সেই জেলির মতো ডিমগুলো দিয়ে আমি কি করতাম? এই জ্যাম পটফুলগুলো প্রতি গ্রীষ্মেই আমি ভরে নিতাম। আর বলতে পারতাম, স্পেক্স শব্দের অর্থ হচ্ছে দাগ, আর র্যান্স অন উইন্ডো সিলস এট হোম। তাহলে আই উড ফিল জ্যাম পটফুলস অফ দ্য জেলিড, আমি কি করতাম? সেই জ্যামের বয়ামে করে সেই জেলির মতো ছোট ছোট বিন্দুগুলো, স্পেক্স, সেই ছোট ছোট বিন্দুর মতো ব্যাঙের ডিমগুলো কি করতাম? ভরে আনতাম, এবং সেগুলো বাড়ির জানালায়, তারপরে অন উইন্ডো সিলস এট হোম, বাড়ির জানালায়, আর স্কুলের যে শেলফস, স্কুলের তাকগুলোতে কি করতাম? সাজিয়ে রাখতাম, এগুলো ভরে রাখতাম। প্রতি গ্রীষ্মেই আমার বয়ামগুলো পূর্ণ করে স্কুলের তাকগুলোতে সাজিয়ে রাখতাম, আর বাড়ির জানালার পাশে সেই বয়ামগুলো পূর্ণ করে ভরে রাখতাম। and wait and watch until the flattening dots burst into nimble, এবং ওয়েট করতাম, অপেক্ষা করতাম, আর তাকিয়ে থাকতাম কতক্ষণ পর্যন্ত? দ্য ফ্ল্যাটেনিং ডটস, সেই মোটা মোটা বিন্দুগুলো, এই ডটস, মোটা মোটা বিন্দুগুলো বলতে কি বোঝানো হচ্ছে? মোটা মোটা বিন্দুগুলো সেই সেই যে ব্যাঙের ডিমগুলো, সেই ব্যাঙের ডিমগুলো ফেটে কি করতো? দুষ্টু, এই নিম্বুল মানে চটপটে, দুষ্টু সুইমিং ট্যাডপোলস, অর্থাৎ সেই দুষ্টু দৌড়ানো ট্যাডপোলে পরিণত না হওয়া পর্যন্ত আমি সেগুলোর দিকে তাকিয়ে থাকতাম। তা ট্যাডপোলস কি? ট্যাডপোলস হচ্ছে, অর্থাৎ এতক্ষণ তো ছিল হচ্ছে এই যে এইটা ফ্রগ স্পন, ব্যাঙের ডিম থেকে যেভাবে ট্যাডপোলস তৈরি হয়, এই ট্যাডপোলস তৈরি না হওয়া পর্যন্ত সে এগুলোর দিকে তাকিয়ে থাকতো, আর এটার দিকে লক্ষ্য রাখতো যে কবে এটা ট্যাডপোল হবে। আচ্ছা, আর ট্যাডপোলগুলো কিন্তু সুইম করতে পারে। মিস ওয়ালস উড টেল আস, মিস ওয়ালস হচ্ছে তার স্কুলের শিক্ষিকা, লেখকের, রাইটারের, পোয়েটের স্কুলের শিক্ষিকার নাম হচ্ছে মিস ওয়ালস। মিস ওয়ালস উড টেল আস হাউ দ্য ড্যাডি ফ্রগ ওয়াজ কল্ড এ বুল ফ্রগ। মিস ওয়ালস আমাদেরকে শিখিয়েছিলেন যে পুরুষ বা বাবা ব্যাঙগুলোকে কিভাবে বুল ফ্রগ নামে ডাকতে হয়, অর্থাৎ পুরুষ ব্যাঙগুলোকে বা বুল ফ্রগ হিসেবে ডাকা হয়। অ্যান্ড হাউ হি ক্রকড, আর সে কিভাবে ঘ্যাঙর করে, ক্রকড মানে হচ্ছে খসখস শব্দ, ঘ্যাঙর শব্দ, কর্কশ শব্দ। অ্যান্ড হাউ দ্য মামি ফ্রগস, আর কিভাবে মা ব্যাঙগুলো লে মানে ডিম পাড়া, হান্ড্রেডস অফ লিটল এগস,
শত শত এরকম ছোট ছোট ডিম পড়ে। অ্যান্ড দিস ওয়াজ ফ্রগ স্পন, আর সেই ডিমগুলোই কি, এই যে ফ্রগ স্পন। ইউ কুড টেল দ্য ওয়েদার বাই ফ্রক্স টু। আর এই বলছে এখন যে তোমরাও, অর্থাৎ পাঠকদের বলছে যে তোমরাও, ইউ কুড টেল দ্য ওয়েদার, তোমরা আবহাওয়া বলে দিতে পারবে ব্যাং দেখে। ব্যাং দেখে আবহাওয়া বলা যায় কিরকম? ফর দে ওয়ার ইয়েলো, তারা যখন হলুদ হয়, ইন দ্য সান, তখন থাকে গ্রীষ্মকাল, সান, সূর্যের আলো থাকে বেশি। অ্যান্ড ব্রাউন ইন রেইন, আর বৃষ্টি হলে তাদের রং কি হয়ে যায়? ব্রাউন হয়ে যায়, বাদামি হয়ে যায়। তাহলে ব্যাং দেখে যে আবহাওয়া বোঝা যায়, অর্থাৎ রোদে ওরা হয় হলুদ আর বৃষ্টিতে হয় বাদামি। তো এইটা ছিল হচ্ছে ফার্স্ট স্ট্যানজা। তাহলে ফার্স্ট স্ট্যানজাতে আমরা দেখলাম যে এখানে একজন ন্যাচারালিস্ট, একজন প্রকৃতি প্রেমী, তার প্রকৃতির বর্ণনা দিচ্ছেন, খুব আগ্রহ সহকারে দেখছেন এবং তার কাছে প্রকৃতির ভালো লাগতো, সে ছোটবেলার কথা বলা হচ্ছে। এখন এই স্ট্যান্ডে আমরা দেখব তিনি আর তার প্রকৃতিটা এখন কিন্তু তার আর ভালো লাগছে না। এখন তার এই প্রকৃতিটা তার কাছে খুব বেসুরো মনে হচ্ছে, খারাপ লাগছে, কারণ সে ধীরে ধীরে গ্রোন আপ, অ্যাডাল্ট ম্যান হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট লাইন, সেকেন্ড স্ট্যান্ডা। দেন ওয়ান হট ডে হোয়েন ফিল্ডস ওয়ার র্যাঙ্ক উইথ কাউডাং ইন দ্য গ্রাস। দেন ওয়ান হট ডে, একদিন কি হলো? প্রচন্ড গরমের দিনে, হট ডে, প্রচন্ড গরমের দিন একদিন, হোয়েন দ্য ফিল্ডস ওয়ার র্যাঙ্ক, সেদিন কি হলো? মাঠ জুড়ে পুরো ওয়ার র্যাঙ্ক উইথ কাউডাং, কাউডাং মানে গোবর, পুরো মাঠ জুড়ে গোবরের গন্ধ, ইন দ্য গ্রাস, ঘাসের উপরে, অর্থাৎ ঘাসের উপরে পুরো মাঠ জুড়ে গোবরের গন্ধ। দ্য অ্যাংরি ফ্রক্স, পুরো মাঠ জুড়ে গোবরের গন্ধ ভেসে বেড়াচ্ছিল, একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছিল। দ্য অ্যাংরি ফক্স, এই রাগী ব্যাঙগুলো, ইনভেডেড দ্য ফ্ল্যাক্স ড্যাম, তারা কি করলো? এই শোন ডোবাটা দখল করে নিল, অর্থাৎ প্রচুর ভরে গেল সেই শোন ডোবা যেটা ছিল, যেখান থেকে গন্ধ বেরোইতো, অনেক মাছি টাছি, ব্লু বটলস, তারপর আরো যে পোকামাকড় সেখানে আক্রমণ করত, সেখানে এখন পরিপূর্ণ হয়ে গেল কি দিয়ে? ফ্রক্স দিয়ে। সন্ডোবাটা দখল করে নিল। আই ডাকড থ্রু হেজেস, আর আমি কি করলাম? ঝোপঝাড়ের মধ্য দিয়ে, হেজ মানে ঝোপঝাড় বা বেড়া, সেই ঝোপঝাড় বেড়ার মধ্য দিয়ে, ডাকড মাথা নিচু করে, হ্যাঁ, মাথা নিচু করে ঝোপঝাড়ের মধ্য দিয়ে ক্রলিং করে, কোথায় কি করলাম? টু এ কোয়ার্স ক্রকিং, কার দিকে এগিয়ে গেলাম? সেই ব্যাঙের দিকে, যেই ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর কর্কশ শব্দ করছে, সেই ব্যাঙের দিকে আমি এগিয়ে গেলাম। দ্যাট আই হ্যাড নট হার্ড বিফোর, কিন্তু এইরকম ডাক তো কোনোদিন আমি আগে শুনি নাই। এইরকম তার কর্কশ ডাক, এখন মনে হচ্ছে এই ডাকগুলো তার কর্কশ। আগে ভালো লাগতো, এগুলো কবে ব্যাঙাচি হবে এই জন্য সে ওয়েট করতো, বাড়িতে শেলভে তুলে রাখতো, বয়ামে জারে, কাছের জারে তুলে রাখতো, স্কুলের শেলভে তুলে রাখতো। আর এখন এই ব্যাঙের ডাক তার ভালো লাগছে না, বেশি ঘ্যাঙর মনে হচ্ছে। দ্য এয়ার ওয়াজ থিক, বাতাসটা ভারী ছিল। দ্য বেস কোরাস, আর কোরাস মানে তো সমবেত সঙ্গীত, মানে সবগুলো ব্যাঙ একসঙ্গে যখন ডাকতেছিল তখন সেটা বেজের মতো মনে হচ্ছিল। বেজ মানে গুরু গম্ভীর, গম্ভীর মনে হচ্ছিল, ঠিক আছে? তখন এই বাতাস ভারী হয়ে গেল এই ডাকাডাকির শব্দে, এবং এটা একটা গুরু গম্ভীর শব্দ। এই শব্দগুলো কারো মনে আনন্দ জাগাচ্ছে না, খুশি জাগাচ্ছে না, এটা গুরু গম্ভীর। তাহলে আগে যেটা ভালো লাগতো এটা এখন তার খারাপ লাগছে। রাইট ডাউন দ্য ড্যাম, ঠিক একেবারে ডোবার নিচে, রাইট ডাউন দ্য ড্যাম, ঠিক একেবারে ডোবার নিচে, গ্রস বেলিড ফ্রক্স, মানে বিশাল পেটের ব্যাঙগুলো, হ্যাঁ, এখন পেট মানে এখন ব্যাঙগুলো, সে বলছে পেটওয়ালা ব্যাঙ, বেশি মোটা ব্যাঙ, কি করছিল? ওয়ার ককড, তারা ককড করে বসেছিল, মানে কি? তারা বাঁকানো উল্টানো হয়ে, অর্থাৎ প্রস্তুত হয়ে বসেছিল। কিসের উপরে? অন সর্টস, মাটির চাঙরের উপরে, মাটির সেই যে চাঙর সেটার উপরে সে বসেছিল, এখন বসেছিল। তারপর কি হলো? দে আর লুজ নেক্স, আর তাদের যে গলা, ঝোলা গলা, এখন দেখো তাদের গলাও যেন ঝুলে গেছে, হ্যাঁ, ব্যাঙের গলা কিন্তু একটু ঝুলে যায় যখন বড় হয়, তো সেটা বলছে তাদের সেই ঝোলা গলাগুলো কিসের মতো? পালসড, কাঁপছিল, লাইক সেইলস, পালের পর্দার মতো, অর্থাৎ জাহাজের যে পাল থাকে সেই পালের পর্দার মতো যেন কাঁপছিল, অর্থাৎ এগুলো তার এখন ভালো লাগছে না। সাম হপড,
কিছু কি করলো, লাফিয়ে উঠলো হঠাৎ করে, হপড, কিছু লাফিয়ে উঠলো। দ্য স্ল্যাপ, কিছু লাফিয়ে উঠলো, কিছু স্ল্যাপ, স্ল্যাপ মানে থাপ্পড়ের শব্দ, মানে চটাস চটাস শব্দ হলো। অ্যান্ড প্লপ, এবং প্লপ, প্লপ মানে হঠাৎ আর কি, হ্যাঁ, কিছু সেই চটাস শব্দ হলো, কিছু প্লপ মানে ধপাস, হঠাৎ ধপাস শব্দ হলো। প্লপ মানে ধপাস বলা যেতে পারে। ওয়ার অফসিন থ্রেডস, এগুলো তার কাছে মনে হচ্ছে একটা অশ্লীল ধরনের হুমকি, তার কাছে আর ভালো লাগছে না এগুলো। এখন এই এই ব্যাঙের লাফালাফি, ডানা ঝাপটানো শব্দগুলো তার কাছে অশ্লীল মনে হচ্ছে। সাম স্যাট পয়েসড, আর কিছু বসেছিল কিভাবে, পয়েস মানে হচ্ছে মানে ভার করে বসা, চাপিয়ে বসা, লাইক মাড গ্র্যানেটস। সাম অ্যাট পয়েসড লাইক মাড গ্র্যানেটস, পয়েস মানে হচ্ছে ভার বা চাপানো। তাহলে এখানে আবার কিছু ব্যাঙ বসেছিল কাদার মতো, কাদার গ্রেনেডের মতো তাক করে বসেছিল। এই যে এখন ব্যাঙগুলোকে, মাড মানে কাদা, গ্রেনেড মানে তো গ্রেনেড, যুদ্ধে যেটা ব্যবহৃত হয়। তাহলে কিছু বসেছিল কাদার গ্রেনেডের মতো তাক করে। দেয়ার ব্লান্ট হেডস, তাদের যে ভোতা মাথা, চোখা মাথা না, তাদের ভোতা মাথা। ফার্টিং, ফার্ট মানে হলো পাত দেয়া, অর্থাৎ বিশ্রী রকমের গন্ধ, গন্ধ করে আওয়াজ বের হচ্ছিল। এখন এই ব্যাঙগুলোকে তার গন্ধ খারাপ, বিশ্রী রকমের গন্ধ বের হচ্ছে, তার কাছে খারাপ লাগতেছিল। আই সেকেন্ড, আমার গা একেবারে অসুস্থ হয়ে গেল, আমি একদম গা গুলিয়ে গেল, আমি সিক হয়ে গেলাম। টার্নড, ফিরে গেলাম, আরও সেখানে বসে থাকলাম। অ্যান্ড র্যান, আমি দৌড়ে পালালাম যে এখানে আমি আর বসবো না। ছোটবেলায় এই ড্যাম বা এই জলাশয়, এইটা যে এই যে পঙ্কিল জলাশয়, গন্ধযুক্ত জলাশয়, যেখানে শন ডোবা পচে থাকতো, এই ব্যাঙাচিগুলো তার ভালো লাগতো, সে ধরে নিয়ে আসতো, সে বাসায় রাখতো, স্কুলে রাখতো, ওয়েট করতো কবে এটা বড় হবে, ভালো লাগবে। আর এখন তার গা বমি বমি লাগছে, সে এখন অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো দেখে। তার এখন মনে হচ্ছে এগুলো সেই দুর্গন্ধ বেরোচ্ছে তার মাথা থেকে। দ্য গ্রেট স্লাইম কিংস, স্লাইমস মানে আঠালো পদার্থ, মানে এই 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 ব্যাঙগুলোর কথা বলা হচ্ছে যে সেই মহান মহান কিসের রাজা, স্লাইম কিংস মানে সেই আঠালো যুক্ত শ্লেষার রাজা, রাজারা মানে ব্যাঙ, এদের কথা বলেছে। ওয়ার গ্যাদার্ড, জড়ো হয়েছিল, ফর দেয়ার, সেখানে জড়ো হয়েছিল, ফর ভেঞ্জান্স, কিসের জন্য, প্রতিশোধের জন্য। ভেঞ্জান্স মানে প্রতিশোধ। অ্যান্ড আই নিউ, এবং আমি জানতাম যে ইফ আই ডিপড মাই হ্যান্ড, যদি আমি আমার হাতটাকে এখানে ডুবাই, দ্য স্পন উড ক্লাচ ইট, তাহলে স্পন কি করবে, আমি যদি সেই ডিমগুলো আমার হাতগুলো ক্লাচ করবে, আঁকড়ে ধরবে, আমাকে আর আসতে দেবে না, আমাকে মেরে ফেলবে, ভয় পাচ্ছে এখানে। তাহলে এই যে আমরা দেখলাম যে একটা শিশু মন হঠাৎ করে কিভাবে তার এক্সপিরিয়েন্সড মন হয়ে গেল এবং সে ভয় পাচ্ছে এখন সে বিষয়গুলো। ওকে, এইগুলোই ছিল। তো আমরা এখানে ফিগারস অফ স্পিচ দেখে আসি। এখানে সিমিলি আছে। সিমিলি হচ্ছে দুইটা জিনিসের সঙ্গে তুলনা, অ্যাজ অফ দ্য লাইক ইউজ হয়। যেমন এখানে আছে লাইক ক্লটেড ওয়াটার, সেই জলাবদ্ধ পানির মতো। লাইক মাড গ্রেনেডস, অর্থাৎ কি কাদার সেই গ্রেনেডের মতো। এই যে লাইক আছে, দুইটা জিনিসের তুলনা, সো ইটস এ সিমিলি। মেটাফোরও আছে, অ্যাজ অথবা লাইক যেখানে ব্যবহৃত হবে না। দ্য গ্রেট স্লাইম কিংস, এখানে স্লাইম কিংস হচ্ছে সেই রাজাদের সাথে তুলনা করা হয়েছে এখানে বড় বড় সেই নোংরা এবং গন্ধযুক্ত ব্যাঙগুলোকে। আর ইমেজারি তো আমরা জানি যে ইমেজ অর্থাৎ আমাদের মনের মধ্যে পিকচার অফ ওয়ার্ডস যেটা তৈরি করে, যেই শব্দগুলো আমাদের মনের মধ্যে জাস্ট ছবি তৈরি করে, সেগুলো বলে ইমেজারি বা ইমেজ। তো এখানে বাবলস গার্গোল্ড, এই যে বুদবুদ করে শব্দ হওয়া, তারপর গার্গল কলকুচি করা, ব্লু বোটলস যে নীল রঙের যে প্রজাপতি, সেগুলো দেখলাম। ফ্যাটেনিং, ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। ডটস, ফ্যাটেনিং ডটস কোনগুলা, ওই যে যেই ডটগুলো আমরা দেখলাম যে ব্যাঙের ডিমগুলো, সেগুলো। এখানে একটা ভালো একটা ফিগারস অফ স্পিচ, সেটা হচ্ছে অনোমাটোপিয়া। অনোমাটোপিয়া হচ্ছে দ্বিরুক্তি শব্দ, যেমন বায়ু শনশন করে বলছে, তাহলে শনশন, থালা ঝনঝন, বায়ু শনশন, ফোরা টনটন, হ্যাঁ, গাছটি মরমর করে ভেঙে, এই ধরনের শব্দগুলো বলা অনোমাটোপিয়া। দ্বিরুক্তি শব্দ বারবার ইউজ হয়, যেমন গার্গল, কক 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 করতে হয়। আবার স্ল্যাপ প্লপ, ঝাপ চাচ্ছে, এবং ঝপঝাপ থপ থপ শব্দ হচ্ছে। অ্যালিটারেশনও আছে এখানে। অ্যালিটারেশন হচ্ছে, আমরা তো জানি যে রিপিটেড অফ কনসোনেন্ট সাউন্ডস, তাহলে এখানে যে ফ্ল্যাক্স এফ, আবার এখানে ফেস্টার্ড মানে হলো
পচানো বা দূষিত, তাহলে এফ এর রিপিটেশন আছে, তো এটাকে বলা হয় অ্যালিটারেশন। অ্যাসোনেন্স আছে, অ্যাসোনেন্স হচ্ছে ভাওয়েলের রিপিটেশন, যেমন অল ইয়ার দ্য ফ্ল্যাক্স ডেম ফেস্টার্ড ইন দ্য হার্ড, এখানে রিপিটেশন, এখানে আ আছে, তাহলে এটা হচ্ছে অ্যাসোনেন্স। এখানে আছে সিজুরা, সিজুরা হচ্ছে কোনো একটা শব্দ বা কোন একটা ফ্রেজ কে বিরতি দেওয়ার ক্ষেত্রে বিরতি দিয়ে দিয়ে যেটা ইউজ হয় সেটাকে বলা হয় সিজুরা, যেমন বাবলস গার্গল ডেলিকেটলি, কমা, ব্লু বোটলস উভ স্ট্রং গজ অফ সাউন্ড অ্যারাউন্ড দ্য স্মেল, তাহলে পজ আফটার ডেলিকেটলি, ডেলিকেটের পরে একটা পজ মানে বিরতি দেওয়া হয়। এই বিরতিগুলো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে হইতে পারে, কমা দিয়ে হতে পারে, বিভিন্ন হাইফেন দিয়ে হতে পারে, এই বিভিন্ন জিনিস দিয়ে কমা দিয়ে যে থামিয়ে দেওয়া এটাকে আসলে এটাকে বলে সিজুরা। তো এটার ইফেক্টিভ, এটা ক্রিয়েটস অফ স্টিলনেস, এটা মানুষকে একটু হতভম্ব করে দেওয়ার জন্য ব্যবহৃত হয়, এবং পোয়েট এটা থামাইতে পছন্দ করে, টু লিসেন টু দ্য বাবল সাউন্ড, যে তোমরা একটু বাবল সাউন্ডটা শোনো। এনহ্যান্সিং দ্য সেন্সরি বিউটি অফ দ্য সিন, আর সেন্সরি বিউটি মানে কি, আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য বিউটিটা সিনারির মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। থিম হচ্ছে আমি আগেই বলেছি লস অফ ইনোসেন্স, ইনোসেন্সের মৃত্যু ঘটেছে। ছোটবেলায় তার নেচার ভালো লাগতো, এখন বড় হয়ে সে তার নেচারটা এখন হার্শ মনে হচ্ছে, কর্কশ, আগলি রিয়ালিটিস মনে হচ্ছে তার কাছে। যেই ব্যাঙের জন্য সে দীর্ঘদিন ওয়েট করতো, স্কুলে রাখতো, বাসায় রাখতো ব্যাঙাচি হওয়ার জন্য, এখন সেই ব্যাঙের শব্দগুলো, ব্যাঙের গন্ধগুলো তার খারাপ লাগছে, এবং সে ডিসগাস্টেড ফিল করছে, অ্যাফ্রেইড ফিল করছে, ভয় ফিল করছে যে হাত দিলে তার হাত কামড় দিয়ে। তারপর চেঞ্জ অফ পারসেপশন, অনুধাবনের চেঞ্জ, যে ছোটবেলায় তার এক ধরনের অনুধাবন ছিল, তার অনুধাবন ছিল বিউটিফুল, ওয়ান্ডার, অবাক, বিস্ময়ের দিকে, নেচার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু যখন সে বড় হচ্ছে তখন মনে হচ্ছে এটা ডার্ক, থ্রেটেনিং, রিপালসিভ। আচ্ছা, ম্যান অ্যান্ড নেচার, এখানে এটাও থিম হইতে পারে যে এই কবিতায় দেখানো হয়েছে ডুয়ালিটি অফ নেচার, প্রকৃতির দুইটা রূপ দেখানো হয়েছে, একটা হলো ক্রিয়েটিভ আর একটা হলো ডিস্ট্রাকটিভ, একটা ভালো একটা খারাপ। তো হেইনি রিভিলস হাউ হিউম্যান ফিলিংস টুয়ার্ড নেচার চেঞ্জ উইথ ম্যাচুরিটি, তিনি দেখেছেন যে মানুষের ফিলিংস নেচারের প্রতি কিভাবে চেঞ্জ হয় যখন মানুষ ম্যাচিউর হয়ে যায়। তো সামারি তো অলরেডি বলা হয়েছে যে ফার্স্ট স্ট্যানজাতে আসলে একটা ফ্যাসিনেশন ডিসক্রাইব করা হয়েছে, সেখানে ভালো কিছু আশা করা হয়েছে, ফগ স্পঞ্জ ভালো লাগতো, ফ্ল্যাক্স ড্যাম ভালো লাগতো, সে বাবলগুলো ভালো লাগতো, ইনসেক্টস বিভিন্ন ধরনের পোকামাকড় তার ভালো লাগতো ছোটবেলায়, এক্সাইটমেন্ট ফিল করতো, কিউরিয়াসিটি ফিল করতো ছোটবেলায় নেচারের প্রতি, এই জন্য সে নেচারের প্রতি ছিল ফ্রেন্ডলি, ওয়ার্ম এবং ওয়ান্ডার। কিন্তু সেকেন্ড স্টেঞ্জেতে এসে সে যখন আবার সেই ফ্ল্যাক্স ড্যামের কাছে সে রিটার্ন করলো, আসলো, সে এসে তার অ্যাংরি, আগলি ফ্রগস মনে হচ্ছে যে এইগুলো অ্যাংরি, এবং এই ডাক ব্যাঙের যে ঘ্যাঙর ঘ্যাঙর ক্রকিং শব্দ, এটা মনে হচ্ছে তার ভয় দেখাচ্ছে, এবং এটা তার কাছে ডিসগাস্টিং এবং থ্রেটেনিং মনে হচ্ছে। অর্থাৎ এই ডেথ অফ এ ন্যাচারালিস্ট ইনসাইড হিম, তার ভিতরের মৃত্যু ঘটেছে, অর্থাৎ একজন ন্যাচারালিস্টের নেচারকে দেখার যে মন মানসিকতা বা ভিতরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বোধটা আসলে মারা গিয়েছে এখানে। তাহলে সহজ কথা এক লাইনে যদি বলি, দ্য পোয়েম শোজ হাউ এ চাইল্ডস জয়ফুল কিউরিসিটি অ্যাবাউট নেচার, একটা শিশুর জয়ফুল কিউরিসিটি যেমন ছিল নেচারের প্রতি, টার্নস ইন্টু ফিয়ার, সেটা ভয়ের রূপ নিল, অ্যান্ড ডিসগাস্ট এবং ডিসগাস্টিং বিরক্তিকর রূপ নিল যখন সে বড় হয়ে গেল। তাহলে টোন কি, ফার্স্ট স্ট্যানজাতে জয়ফুল কিউরিয়াস ইনোসেন্ট এবং ওয়ান্ডার, আর সেকেন্ড স্ট্যানজাতে হলো ফিয়ারফুল ডিসগাস্টেড হরিফাইড। অথার্স অ্যাটিটিউড হচ্ছে এখানে পজিটিভ অ্যান্ড অ্যাফেকশনেট। ফার্স্ট স্ট্যানজাতে শুরুতে সে খুব পজিটিভ এবং অ্যাফেকশনেট, স্নেহপ্রবণ ছিল প্রকৃতির প্রতি, কিন্তু পরবর্তীতে তার অ্যাটিটিউডটা হয়ে গেল ফিয়ারফুল অ্যান্ড ডিসগাস্টেড, সে ভয় পাচ্ছিল এবং রাগান্বিত হয়ে যাচ্ছিল। তো এখানে মোরাল অ্যান্ড ইমোশনাল গ্রোথ কিন্তু ঘটেছে কবির, সেটাই এখানে দেখানো হয়েছে। টাইটেল জাস্টিফিকেশন তো আমরা দেখলাম যে আসলে এখানে ডেথ অফ এ ন্যাচারালিস্ট মানে তার ফিজিক্যাল ডেথ না, এটা হচ্ছে ইনোসেন্ট লাভ ফর নেচারের যে মৃত্যু সেটা। আর একটা ওভারঅল মেসেজ হচ্ছে সেইমাস হিনি তিনি কনভে করতে চেয়েছেন যে লুজিং দ্য পিওর ইনোসেন্ট জয় অফ চাইল্ডহুড, নেচার ওয়ান্স এ সোর্স অফ ফ্যাসিনেশন বিকামস রিমাইন্ডার অফ রিয়েলিটি অ্যান্ড ফিয়ার। Thus the poem beautifully captures the loss of innocence and transformation of perceptions. Okay, so আজকে এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে then you can ask me anytime, anywhere through message, and that's all for today. Thanks and best of luck. See you again.